উনিও বলেছিলেন এবং ডক্টর কবরঞ্জন মহাপাত্র উনি এইমসে বসে এবং অ্যাপোলোতে আছেন মেডিসিন অনকোলজিস্ট, উনিও ঠিক সেম কথা বলেছেন। আচ্ছা, 2015 সালে ভারত সহ 71টি দেশ এই একটি সেমিনারে উপস্থিত ছিলেন, যার উদ্যোক্তা হু এবং ব্লাস। সেমিনারের থিম ছিল হাউ টু রিমুভ মেডিসিন ফ্রম হিউম্যান লাইফ, যেখানে ভারত সহ 71টি দেশ মডার্ন মেডিসিনের বিকল্প খোঁজার চেষ্টা করেছিল। কারণ মডার্ন মেডিসিনের চক্করে জনগণের যান মান ধন সব হারিয়ে যাচ্ছে। ভারত সরকারের এই মডার্ন চিকিৎসার চক্করে প্রতি বছর 70,000 কোটি টাকা বৃথায় ব্যয় হয়ে যাচ্ছে। এর মানে এটা জলের মতো পরিষ্কার যে মডার্ন মেডিসিনের কল্যাণে ওষুধ দ্বারা রোগ খুব একটা সারানো যাচ্ছে না। রোগের সিমটমকে সাপ্রেস করে পরবর্তীকে রোগীকে ডিপ্রেশন করাই মডার্ন মেডিসিনের অন্তিম ফলাফল হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যের ব্যবসায়িক ভিত্তি আজ স্বাস্থ্য ব্যবসার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। লক্ষ কোটি টাকার বিনিময়ে মেডিকেল শিট ও সার্টিফিকেট বিক্রি হচ্ছে। হাতুড়ে ডাক্তার আজ আমাদের জীবন মরণের দায়িত্ব সামলাচ্ছে। মোটা ভিজিট, অনাবশ্যক অতি খরচে একাধিক টেস্ট এবং গাদাগুচ্ছের ওষুধের দাম দিয়ে রোগকে আমরা মেনটেন করে চলেছি। প্রায় 15 রোগী আজ আর সারে না। সামান্য সর্দি কাশি জ্বরেই মানুষ মারা যাচ্ছে। ডাক্তার তো ডাক্তার, ওষুধই আজ ভেজাল, কাকে বিশ্বাস করবেন আর উত্তরই বা কে দেবেন? স্বাস্থ্যের খরচ বহন করতে গিয়ে প্রতি 4 জনের 3 জন পরিবারকে নিজেদের সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। স্বাস্থ্যের খরচ বহন করতে গিয়ে প্রতি বছর 8 লক্ষ মানুষ গরিব হয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারের রিপোর্ট। মানুষের আজ পিঠ থেকে গিয়েছে, তাই আর দেরি না করে নিজের ঘরে ঢুকুন, সেখানেই খুঁজুন সুস্থতার উপায় ও উপকরণ। যদি দিলসিক খুঁজতে থাকেন তবে একদিন আবিষ্কার করবেন আপনার ঘরেই 2টি ক্লিনিক, একটি হাসপাতাল রয়েছে, যেখানে একজন ডাক্তার, একজন ফার্মাসিস্ট, 1টি বা 2টি নার্স, 1টি বা 2টি ওয়ার্ড বয়। আপনার ঘরে কজন আছে পরিবার? 4 জন। একটা ডাক্তার, একটা নার্স, কিরকম? আচ্ছা, আমাদের ঘরে 2টো করে ক্লিনিক রয়েছে, আমরা জানি। দুটো ক্লিনিক আছে সবার ঘরে। যদি হিন্দু থাকে 2টো আছে, আর যদি মুসলিম থাকে 1টা আছে। তো কেউ বলতে পারবে? একটু ভাবনা চিন্তা করি। দুটো ক্লিনিক রয়েছে, মানে কনফিডেন্সের সাথে বলুন। বলুন, আছে কোনটা? টয়লেট মানে ক্লিনিক রয়েছে। ক্লিনিক মানে আমাদের ডাক্তারখানা রয়েছে আমাদের বাড়িতে। সবাই রান্নাঘরে একটা তো অবশ্যই। আর কেউ বলবে? সজলদা বলুন। ঠিক আছে। আর উত্তর হয়ে গেছে। দীর্ঘায়িত না করে আমাদের ঘরে দুটো ক্লিনিক রয়েছে, সেটা হচ্ছে রান্নাঘর এবং ঠাকুরঘর। কিন্তু আমরা বিদেশি সংস্কৃতিতে এতটাই প্রভাবিত হয়ে গেছি, এই দুটো জিনিসকে আমরা কিন্তু একেবারে ভুলে গেছি। পুজো হয়ে গেছে এন্টারটেন, রান্নাও হয়ে গেছে এন্টারটেন। মানে স্বাদের ছাড়া আমরা মানে রান্নাঘরটাকে ব্যবহার করি না। আর পুজোটাকে আমরা একটা জাস্ট ফর্মালিটি একটা মেনটেন করি। আজকে মানে পুজোর ঘরে যা রয়েছে আমরা ইউজ করি। প্রত্যেকটা জিনিস আমাদের স্বাস্থ্যকে মাথায় রেখেই কিন্তু ডিজাইন করা রয়েছে। আমাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির যদি মূল রয়েছে, মানে মূলে আমি যাব, দেখুন ওখানে হেলথ রয়েছে। আর কিচ্ছু নেই। হেলথটাকে আমাদের বাড়িতে ঢোকাবার জন্য সবার ঘরে ঘরে একটা করে ছোট ছোট মন্দির ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে ছিল। এটাই তো বলছি, আমাদের ঠাকুর ঘর, আমাদের ঘরে মন্দির, ঠাকুর ঘর আছে। শাঁখ বাজাই। আমাদের শরীরে যতগুলো অর্গান রয়েছে, কিডনি, লিভার, লাংস, হার্ট, আপনি শাঁখ বাজান, দেখবেন মাথা থেকে পা অবধি আপনার পুরো দম লাগে, পুরো ওটা ব্যায়াম হয়ে যায়। হলো? আমরা চন্দন দিই তো চন্দনটা কোথায়? যেমন ঠাকুরের ওখানে দিচ্ছি, কপালে দিচ্ছি। কিন্তু ওই চন্দনটা যদি আমি নিজের কপালে দিই, তাহলে আমার যে সেন্সারি সিস্টেম রয়েছে, যেমন আমরা রেগে যাই, হঠাৎ শর্ট টেম্পার হয়ে যাই, ছোটো করে বলছি, দেখুন ওটাকে খুব ঠান্ডা করে দেয়।
তুলসী ব্যবহার করি, দেখবেন চন্দনের সাথে তুলসী দিয়ে সাটানো হয়। চন্দন আর তুলসীকে যদি একসাথে খাওয়া যায় তাহলে প্রেসারের রোগ অর্থাৎ যে হার্টকে শক্তিশালী করে এবং রক্তকে যদি মানে মোটা হয়ে যায় রক্তগুলো পাতলা করতে সাহায্য করে। কিন্তু তুলসী পাতা কখনো চিবিয়ে দাঁত দিয়ে খাওয়া উচিত না। তুলসীর যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। ওটাকে গিলে খাও, চুষে খাও, দাঁতকে না লাগাও চন্দন দিয়ে। আমরা যা যা ইউজ করছি, আমি ভেবেছি একটা আলাদা করে পুজো এবং আমাদের বিজ্ঞান নিয়ে আলাদা করে একটা এরকম একটা সেমিনার করবে। তা আমরা তো নামে হিন্দু আর কিছুতেই না। হ্যাঁ, টোটাল ব্যাপারটা আমি ডিসক্রাইব করতে চাই। আর রান্নাঘর আছে যে কীভাবে রান্না করতে হয়, কতটা আছে রান্না করব, কোন যে মশলাগুলো আছে যে আমরা মনে করি যে এটা স্বাদ হয়, এই যে মশলা গরম মশলা অ্যাকচুয়ালি না, ওই খাবারের যে অপগুণ রয়েছে, খাবারের মধ্যে যদি কোনো বিষাক্ত থাকে বা তার মধ্যে যা কিছু মানে বিষাক্ত থাকে বা আমাদের শরীরের জন্য ঠিক না, ওই প্রভাবকে কাটিয়ে দেয় গরম মশলা। ঠিক আছে, আপনি বলছেন চন্দন আর তুলসী পাতা যদি গিলে খেয়ে নিলে শরীরের বিষাক্ত ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে আপনার রক্তকে পাতলা করে দিল। আমরা যে লেবু লঙ্কা লাগাই কত বড় বিজ্ঞান, কিন্তু আমরা জানি না। আমরা ভাবি আমি দোকানে তো লাগিয়ে দিলাম, দোকানে তো আমি লাগিয়ে দিলাম, আমি বলে আমার অনেক কাস্টমার আছে, আমিও লাগাতাম যা মানে আমারও ব্যবসা আছে, তো আমিও লাগাতাম। আমি জেনেছি অনেক তো কি হয় না, যখন ধরুন হ্যাঁ ওটাই আসছে প্রথম কথা, লেবু যখন আমরা লাগাচ্ছি, পাতি লেবু, গন্ধর আছে না অন্য কিছু না, পাতি লেবু যখনই লাগাই না, আমাদের দেখুন অনেক ধরনের রোগ জীবাণু হয় যেগুলো আমরা দেখতে পাই না। ঠিক আমরা দেখুন দরজার সামনেই লাগাই, তো ওই পাতি লেবুর যে এসেন্স আছে এবং তার যে একটা প্রভাব আছে না, সে ওই রোগ জীবাণুকে ঘরে ঢুকতে বাধা দেয়। ছোট একটা ডিভাইস ধরে নিন, আমার অ্যান্টি ব্যাকটেরিয়া বা অ্যান্টিভাইরাস ডিভাইস। দ্বিতীয় যেটা কাঁচা লঙ্কা রয়েছে, যখনই ধরে নিন কারো স্ট্রোক হলো বা ব্রেন হ্যামারেজের মতো পরিস্থিতি তৈরি হলো বা হার্ট অ্যাটাক হলো, সঙ্গে সঙ্গে কিছু না পান, এই যে সামনে আছে লঙ্কাটা নিন, ওর মুখে একটু চিবিয়ে দিন, ওই যে ঝাল লাগবে না শরীরের রক্তকে সঙ্গে সঙ্গে আপনাকে করে দেবে। অনেকে বলে যে এখানে আপনি একটু কেটে দিন, করে দিন, এগুলো টোটকা আরও আছে, আকুপ্রেশারও আছে, কিন্তু এইটার উদ্দেশ্যটা ওটাই ছিল যে হঠাৎ যদি কারোর হার্ট অ্যাটাক হয়, হাতের কাছে কে কোথায় আদাও আছে, আদাও কাজ করে, কিন্তু আপনি আদা এখন রান্না করে দৌড়াবেন, থেতো করবেন, ওকে ঢোকাবেন, কিন্তু এই কাঁচা লঙ্কাটাকে সঙ্গে সঙ্গে আপনি ছিঁড়ে নিয়ে ওকে খাইয়ে দিতে পারেন। কুসংস্কার না, এটাই আমি চাই, সজলদাও চাই এবং এন্টায়ার যে উজ্জ্বল এটা শুভ হয়, কাঁচা এরা শুভ জানতাম শুভ, কিন্তু আমি ওর ভিতরে ঢুকলাম যে কেন শুভ, এই জন্য আমি মানে আমি যতগুলো দেখেছি আমাদের যত কিছু টিকা লাগায়, বইতে আছে, প্রত্যেকটা হেলথের সাথে রিলেটেড। আমি এটা আলাদা করে প্রোগ্রাম করতে চাই, মানে এই প্রোগ্রামটা নষ্ট হয়ে যায়। আমি যদি এখন যাই এখানে ঢুকেছি, জাস্ট আপনাদের মাথায় ঢুকলাম যে আমি বলেছিলাম শুরু করার আগে যে আমরা যখন প্রতিদিন ঘরকে আমরা ঝাড় দিই, গঙ্গা জল দিয়ে শোধন করি, এই যে আমার ইন্ট্রোডাকশন একটা কথাবার্তা হলো, এটাও কিন্তু আমাদের একটা চেতনার নোট থেকে একটা মেঘ সরে গেল। আমার মনে হয় যে আপনাদের কেমন লাগবে, যারা প্রথম থেকে শুনেছেন আপনাদের কেমন লাগবে, যে এটা আপনারা কিছু নতুন কিছু জানলেন, বুঝলেন যে কিভাবে আমরা প্রতারিত হই বা কিভাবে। সব থেকে আমি ভীষণ আমার দুঃখ লাগে যে হাসপাতালের ভিতরে যখন ডায়েট দিচ্ছে একটা পেশেন্টকে, তার আদর্শ ডায়েট হচ্ছে ফলমূল। ফল হচ্ছে কেন, খুব ওর মধ্যে মিনারেলস হয়। আমরা যে জলটা পান করি, কেন জল পাই, বডি আমার জল চায় না, আমার বডি চায় মিনারেলস। মিনারেলস কোথায় থাকে, ফলের মধ্যে থাকে, এবং মিনারেলসের সাথে যে ফলটা থাকে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। শরীর যদি ধরুন মানে রোগের সাথে না লড়ে সারাক্ষণ যদি আমি যে খাবার দিই, তো রোগকে ছেড়ে খাবারকে হজম করতে লাগবে, মানে ওটার প্রায়োরিটি হয়ে যাবে। অনেক সময় দেখবেন আমাদের জ্বর হলো, মানে জীবের স্বাদটা চলে যাবে, হ্যাঁ, খেতে ইচ্ছা করে না, স্বাদ থাকে না, খেতে ইচ্ছা করে না, নাকে কোনো গন্ধই পায় না। কোভিডের সময় এই জিনিসটাকে কাজে লাগিয়ে প্রচুর লক্ষ কোটি টাকা রোজগার করা হয়েছে। দেখবেন আমরা যেহেতু এগুলো অবজার্ভ করি না,
যে জ্বর হলে দেখবেন আপনার স্বাদটা চলে যায়, নাকে কোনো গন্ধ আসে না, এটা নর্মাল সিমটম। কারণ আপনার বডি ভাইরাসের সাথে লড়ছে, যেই লড়ছে ও আপনাকে অফ করে দিল, আপনি কোনো ফুড খাবেন না। কারণ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন এই ঘরে একটা বিশাল একটা বাইরে একটা ঝামেলা হচ্ছে এই ঘরের কোনো সদস্যদের সাথে, যেখানে আমাদের জান প্রাণের সাথে জড়িত রয়েছে। তখন কি আমরা এই আলোচনা করবো না করবো না? লড়াই করব, ঝগড়া করব, কি করে করবো? এটাই তো বডিটা, এটাই তো। ওই সময় আমাদের খেতেই, যখনই জ্বর হলো, যখনই কোনো রোগ হলো, তখন শরীরে মানে নিড হিসাবে, মানে শরীর আপনাকে বলে দেবে যে আপনি এতটাই খাবেন। কিন্তু যারা পরের বাড়ির গুরুজন তারা কিন্তু জোর করে খাওয়াবে, না খাওয়ালে কেন, কি করে চলবে, কী হবে না। বডির কোনো খাবারের দরকার নেই, শরীরের মানে লিভার খাবার রেখে দেয় আগে। এই যে ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা অনেক দিন আছে, বেশিরভাগ 6টা-7টা অবধি খেয়ে নিই আসি, অনেকবার, রোজ হয় না, কিন্তু অনেক দিন হয় যেটা 6টা-7টার সময় খেয়ে নিই। যদি জেগে থাকি না, তখন দেখি রাত 11টা সময় খিদে পাচ্ছে, যদি জেগে থাকি রাত 11টা 11:30 খিদে পাচ্ছে। তো যেই আরও সময় গেল তখন কিন্তু আর খিদে পাচ্ছে না। ওই সময়টা লিভার ওখান থেকে ওর জুস বের করছে, মানে সুগার বের করছে, গ্লুকেগন বলা হয়, ওটা খাবারটা রয়ে গেছে, আমাদের আর খিদে পাচ্ছে না। সকালবেলা উঠলাম, রাত্রে সেই সকাল 6টায় খেয়েছি, আমি কাজ করছি, কোনো কিছু মনেই হচ্ছে না, মানে ও ফুড দিয়ে দিয়েছে। এবং আমাদের যে শরীর রয়েছে, শরীরের প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা নির্দিষ্ট টাইম রয়েছে তার কাজ করা। হার্ট 24 ঘন্টাই কাজ করছে, কিন্তু ওর একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়টার মধ্যে সব থেকে প্রয়োজনীয় কাজটা করে। যেমন ম্যানেজার তো সারাক্ষণ পুরো, ও ব্যাংকের ধরুন কোনো ম্যানেজার হলো, সারাক্ষণ কিন্তু সে ব্যাংকের কাজ করছে, কিন্তু সব থেকে জরুরি কাজ কিন্তু সে একটা সময় করে, যে ধরুন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এই প্রজেক্টটা আমাদের করতেই হবে প্রতিদিনে। এরকম আমাদের শরীরে, যেমন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের একটা ব্রহ্ম মুহূর্তে ওঠার একটা প্রচলন ছিল, সকাল 3:30 থেকে 4টে 4:15 ওটা থাকে, মোটামুটি 5:30 পর্যন্ত, ঠিক আছে? কারণটা কি? ব্রহ্ম মুহূর্তে উঠবেন, আপনি পটি করতে যাবেন, উঠবেন, আপনি প্রাণায়াম করুন, যোগা ইত্যাদি করুন। কেন? ওই সময় আপনার 3টে থেকে 5টা ফুসফুস বা লাংস সব থেকে বেশি কাজ করে। আপনি দেখুন সকালবেলা আপনি যত সুন্দরভাবে প্রাণায়াম ইত্যাদি করতে পারবেন, আপনি মানে দুপুরবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা টানতে পারবেনই না। আপনারা যেহেতু হয়তো করেন না, ওই জন্য সেই এক্সপিরিয়েন্সটা নেই। যারা প্রাণায়াম করে রেগুলার, তারা বলে দেবে যে আমি সকালবেলা যতটা ফোর্সফুলি করতে পারছি ইজিলি, হ্যাঁ, ততটা বিকেলবেলা করতে পারছি না, কারণ ওর টাইম নেই, বিকেলবেলা কিডনি কাজ করছে ওই সময়টা। যে সময় সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, কিডনি কাজ করছে বা হার্ট কাজ করছে, ওর কাজের সময় তখন ও নিজের কাজটাকে অন্য কাজ করছে, সাপোর্টিভ কাজগুলো করছে, মানে নায়ক, মানে এই সময় এই নায়ক 3টে থেকে 5টা হিরো হচ্ছে আমার বডির লাংস। এক্সাম্পল ধরো ওর পটি পায় সকালবেলা, তো পটির 2 ঘন্টা টাইম রয়েছে, হ্যাঁ, 5টা থেকে 7টা, ওটা ওই সময় ওর হিরো। যদি 5টা থেকে 7টা যদি পটি না হয়, তাহলে সারাদিনে আপনার ঠিকভাবে পটি হবে, কিন্তু ক্লিয়ারে হবে না টাইম। তো এটা হচ্ছে জাস্ট বেসিক একটা আপনাদের, এটা আমি বললাম জাস্ট ক্লিয়ার করার জন্য। এবার আমি অনুষ্ঠানের মূল বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, যে একটা করে। প্রথমে যেটা আমি আসছি সেটা হচ্ছে, এতক্ষণ যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠাকুর ঘরে আমার মনে হবে যে কেউ জীবিত আছে, ঠাকুর ঘরে আর কোনো উপকরণ নেই, অনেক আছে, আলাদা করে প্রোগ্রাম করে আলাদা। ওই আমরা বলি না যে খিদে পাচ্ছিল, এখন আর খিদে মরে গেছে, মানে কই সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, লিভারে সাপোজ যে খিদে আপনার পাচ্ছেন, আমাকে এনার্জি দিয়ে দিল, যে কোন সময় মেডিটেশন করা উচিত, বডি প্রকৃতি হিসাবে কোন সময় আপনার জন্য নির্ধারিত করে রেখেছে, যেই সময় আপনার মেডিটেশন করা উচিত, বা বডির কন্ডিশন কি হলে মেডিটেটিভ স্টেট হয়ে যাবে, সমস্ত কিছু বিজ্ঞান রয়েছে। মেডিটেশন করলে কি সুগারের লেভেল বা এটা কমে? মেডিটেশন করলে মেডিটেশন থেকে আলাদা না, আলাদা
আছে, ওইগুলো মেডিটেশন না, ওইগুলো হচ্ছে আলাদা জিনিস। না, এই যে মেডিটেশন বললেন না আপনি, হ্যাঁ, অনেকে টাইম মতো মেডিটেশন করে, ভোর করে। 4:30 5টা আবার বিকেলে করে। মেডিটেশনে সেটা করলে কি মেডিকেল শাস্ত্রে কি কোনো ভালো হয় সেটা আপনার বলছেন? আপনার মানে আমাদের যেটা ওটা বলতে গেলে প্রথমে বলতে হবে আমাকে যে আমাদের প্রত্যেকটা রোগ যখন শুরু হচ্ছে, স্টার্টিং শুরু হচ্ছে শরীরের রোগ না, আমাদের প্রত্যেকটা ধরুন 80% রোগ হচ্ছে মনের রোগ। আপনি মনকে যদি আপনি ব্যালেন্স করে দিলে আমার মানে বডির সাথে দেখুন রোগ চলে গেছে। এই জন্যে আমাদের 360 ধরনের প্যাথি রয়েছে, সারা বিশ্বে 360 ধরনের প্যাথি রয়েছে। জন্ডিসের জন্য 360 ধরনের টাইপের চিকিৎসা রয়েছে। জ্বরের জন্য মানে করে না ম্যাগনেট থেরাপি, ওয়াটার থেরাপি, সয়েল থেরাপি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, বিভিন্ন ভাগ রয়েছে। কোম্পানিগুলো- বিভিন্ন আঞ্চলিকের যে মানে আঞ্চলিক যেমন গ্রামে যাবে তারা হয়তো এইভাবে জ্বরটা ঠিক করলো, তারা হয়তো সুগারটা ওইভাবে ঠিক করলো, আবার অন্য গ্রামে যান তারা ওইভাবে ঠিক করবে না, তারা অন্যভাবে ঠিক করবে। তো এই যে মান্যতা দেওয়া আছে পৃথিবীতে 360 ধরনের প্যাথি রয়েছে, প্রত্যেকটা প্যাথিতেই কিন্তু রোগ সারে। কেন সারে? প্রাথমিকভাবে যে কোনো রোগী আমরা পড়ি না কেন, সুগার হোক, হার্ট হোক, যাই হোক, ইভেন ক্যান্সারও হোক, সব মনের রোগ। তখন যদি আমরা মনের চিকিৎসাটা করে দিতে পারি না, তাহলে রোগ চলে যায়। ওই জন্য রেকিতেও কাজ করে, নিশ্চয় শুনে রাখবেন, রেকি বলে কোনো একটা সাবজেক্ট আছে, টাচ অথবা উইদাউট টাচ, ম্যাগনেট থেরাপি, ওয়াটার থেরাপি, কালার থেরাপি, হ্যাঁ, বিভিন্ন থেরাপি, মন থেরাপি, মন থেকেও রোগ সারানো যায়। তো বিভিন্ন থেরাপি কাজ করে। আমি ওই সময়টা পেয়ে যাচ্ছি যে আমার মানসিক স্টেবল এসে যাচ্ছে। জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এই ঘরে একটা ভয়ঙ্কর সাপ এসে গেল, সাপকে সবাই ভয় পায়, কী হবে? এখন আমার প্রেশার বেড়ে যাবে, তার মানে কি আমি প্রেশারের রুগী হয়ে গেলাম? বা বাঘ এসে গেল, আমি কি প্রেশার বেড়ে গেল, সুগারটা হয়তো বেড়ে গেল, তার মানে কি আমি প্রেশারের রুগী? না। ঠিক এরকম আমাদের সাথে হয়। এই যে ছলনা হয়, কোনো ডাক্তারকে দেখালাম, টেস্ট করলো যে আপনার সুগারটা এখন 220 হয়ে গেছে, ইমিডিয়েটলি ওষুধ খান। এই ছলনাতে আমরা পড়ে যাই। রোগটা ছিল না, রোগটা মানসিক ছিল। এবার ওষুধ খেতে খেতে বলেন, যেহেতু বলবে যে আপনাকে সারা জীবন ওষুধটা খেতে হবে, এবার আপনি পার্মানেন্ট ওষুধ খেলেন। ওই ওষুধের প্রভাব প্রথমেই আমি বলেছিলাম যে সুগার, প্রেশার এবং হার্টের রোগী যদি একটা ওষুধ খান, তাহলে বাকি দুটোর ওষুধ আপনারা খেতে হবে। না, এই যে তুমি যেটা বললে বাঘ আসলে হঠাৎ প্রেশারটা বেড়ে গেল, হ্যাঁ, ভয় ভয়ে, পেলাম। ভয়ে। হ্যাঁ, ভয়ে বেরোলো, তো তখন ডাক্তার বললো তোমার ওষুধ খেতে হবে। হ্যাঁ। ডাক্তার তখন কর্পোরেট যুগে কর্পোরেট ব্যবসা করবে, ও বলবে কন্টিনিউয়াস খেতে হবে। ওই সাময়িক ওকে বাড়লো, তখন তোমার যেটা বললে ক্লোজটা একসাথে রিলেটেড করে দিল, ডাক্তার পেশেন্ট গুলো সারা জীবন খেতে হবে। এটা কর্পোরেট কালচার, এটাই ডাক্তার চলছে। এটাই চলছে। এটাই তো চলছে। 100% এখন সেটাই চলছে। আমার ওটা সাময়িক পেশার সবার বাদ দিয়ে দিতে হবে। ফ্যামিলিতে দেখুন কি সুন্দর একটা টপিক এসে যায়। এইগুলো বলি যে জীবন্ত লোকেদের সাথে যদি আমি প্রোগ্রাম করি, দেখবেন প্রোগ্রামের কোথায় বেড়ে যায়, এই যে প্রশ্ন করেন বেড়ে যায়, মানে বেরিয়ে আসে। তোর প্রেশার হয়েছে, ঠিক আছে, তো প্রেশার হয়েছে আমার পিসি, তো পিসি রয়েছে, প্রেশারের ধরে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, অনেকদিন ধরে আমাদের মানে মানে সম্পর্ক ডিটাচ হয়ে গেছিলো, আবার নতুন করে হয়েছিল। তখন আমাকে বললো যে মায়ের এরকম প্রেশার আছে, ওষুধ খাচ্ছে, এক কাজ করে ওষুধ খাওয়া। আমি ওকে কিছু বলে দিলাম যে তাহলে ওষুধ খাবো না, কারণ ডাক্তার বলে দিয়েছে ওষুধ খেতে, না হলে আমি ওকে বললাম দেখ প্রেশার এমনি এমনি বাড়ে না, হয় রক্তে হয়তো কোনো মানে মোটা হয়ে গেছে, মানে রক্তে দূষিত পদার্থ বা কোলেস্ট্রলের অংশ বেড়ে গেছে, বা লিভারে কোনো সমস্যা হয়েছে, বা কিডনির কোনো সমস্যা হয়েছে। যখন কিডনি কাজ করতে পারছে না, বা লিভার কাজ করতে পারছে না, লাংস কাজ করতে পারছে না, তখন কি হচ্ছে, বেশি করে হার্টকে পাম্প করতে হচ্ছে। এবার আমি তো ভাই টেস্ট করলাম না, জানলাম না কিডনির তো প্রবলেম আছে, কিডনিকে ও সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, কিডনিকে এই যে ফুটবল খেলা হচ্ছে, একে অপরকে সাপোর্ট দিচ্ছে। এই যে ধরুন সাইড ব্যাক ওদিকে চলে গেল, সেন্ট্রাল ডিফেন্স সাইড ব্যাকের জায়গা নিয়ে নিল, ঠিক সেরকম হার্ট হয়তো ওকে সাপোর্ট দেওয়ার জন্য এক্সট্রা পাম্প করছে, ঠিক আছে। তখন বললো ডাক্তারের ওষুধ খেলো, হার্ট আবার আস্তে আস্তে নর্মালি ড্যামেজ হচ্ছে। এই যে এখনকার দিনে যে প্রবলেমগুলো হচ্ছে, মানুষ প্রেশারের রুগী পাচ্ছে, কিডনির রোগ হয়ে যাচ্ছে, কত কিডনি ডায়ালিসিস। তো প্রেশারে যখনই মানে হবে, আগে আমাকে
মেন্টাল আগে দেখতে হবে যে এটা মেন্টালের রোগ কিনা। যদি না সারে তখন আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে কিডনির সমস্যা তো না, বা লিভারের সমস্যা তো না, বা অন্য প্যানক্রিয়াসের সমস্যা তো না, যাতে হার্ট আমাকে এত পাম্প করতে হচ্ছে, বা রক্তের কোনো খুব বেশি ময়লা তো হয়ে যায়নি। এই ব্যাপারগুলো দেখতে হবে। কারণ আমরা প্রথমেই ওষুধের মধ্যে দিয়ে চলি। খাদ্যাভাস যদি খাদ্যের তালিকা যেটা হয়, ধরুন আমি বাড়িতে খেলাম এটা, একটা বিয়ে বাড়ি থেকে 10টা রসগোল্লা খেলাম, তখন তো খাদ্যাভাস যদি ঠিক থাকে তাহলে তো প্রেশারটা ঠিক থাকে, ব্লাড প্রেশার ঠিক থাকে। মানুষের রোগটা হয় কিন্তু খাদ্যের জন্য। আমার মনে এটা পার্সোনাল ভিউ, অন্যভাবে কেউ নিতে পারে। আমি এখানে খেলাম, আমি সারা জীবনের লাইফস্টাইল এইটুকু। একজনের বিয়ে বাড়িতে গেলাম, ওখানে খেলাম, অনেক কিছু খেয়ে নিলাম, আর খেলে তাতে কিন্তু রোগটা বেশি হবে। আমার মনে এটা তাতে মনে হয় রোগটা বেশি হবে, এবং তার জন্যই ডাক্তাররা ওইসব কর্পোরেট কালচার। আমি প্রথমেই বলি যখনই বিরুদ্ধ আহার খাবো, বিরুদ্ধ আহার মানে সাধারণভাবে ধরুন আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, বা মোগলাই পরোটা খেলাম, বিরিয়ানি খেলাম, এত যে বডিকে ওটাকে বের করতে গিয়ে এত পরিশ্রম করতে হচ্ছে, যে অর্গান ধরুন আমার বয়স 30 বছর সব। এবার যখন আমি ওটাকে টেস্ট করছি, অর্গান টেস্ট, দেখা যাবে যে 40-42 হয়ে গেছে। এই যে বলে না লোকে হঠাৎ মারা গেল, তো ঠিক ছিল, তো বাইরের ছবিটা ঠিক ছিল, ভেতরের অর্গান ঘুরিয়ে গেছে। আবার অনেক লোক আছে হয়তো 50-60 বছর বয়স, দেখে বোঝা যায় না যে লোকটা এত বয়স আছে। তখন ওর অর্গান যদি আমরা টেস্ট করি, তো দেখা যাবে হয়তো 45, 40, 42 বা 30 এরকম। তো এগুলো সব করা সম্ভব, আমরা বাড়িতে বিনামূল্যে করা সম্ভব। কীভাবে আমরা বয়সকে 10 বছর, 12 বছর, 13 বছর বাড়িয়ে নিতে পারি, এটা আমাদের হাতে। কোনো ওষুধের দরকার নেই, বিশাল এক্সারসাইজ করতে হবে না, বিশাল লাইফস্টাইল চেঞ্জ করতে হবে না, জাস্ট আমাকে বডির সাথে চলতে হবে। এটা হলো, তা আমি আমার এখানে মূলে আসি, ঠিক আছে? মানে রোগ কেন হয় এগুলো আমরা আলোচনা করে নিলাম, যে মানসিক অবস্থা যখনই আমাদের ব্যালেন্স হয় প্রথমে, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে রোগে পড়েছি। শরীরের রোগ কিন্তু অনেক পরে আসে, মানসিক রোগই কিন্তু আগে আসে। এরকম ধরে নিন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরুন দুজন বন্ধু, খুব ভালো বন্ধু, জানা পরিচিত, তাদের মধ্যে একজন হয়তো কেউ আপনাকে বললো যে আপনার বন্ধুটা আপনার বিরুদ্ধে এই কাজ করছে, আপনার বিরুদ্ধে নিন্দা করছে। আপনি পুরো যাচ পড়তাল করলেন না, কিছুই করলেন না। এবার আপনি ওর সম্বন্ধে, হ্যাঁ ও তো এরকম এই করছে, এই করছে, তারা আমার এই প্রিকশন নিতে হবে, ওই প্রিকশন নিতে হবে, এই করতে হবে, রোগ বেড়ে যাচ্ছে। কিছুই হয়নি, আমরা ভেবে নিচ্ছি, আমরা শুধু ভাবছি, অ্যাজাম্পশন করে নিচ্ছি। মানে প্রকৃতির নিয়ম আছে, আজ পর্যন্ত পরিকল্পনারও কিচ্ছু হয়নি পৃথিবী। বাইচুং ভুটিয়া কোনোদিন ভাবিনি যে সে ওয়ার্ল্ড ক্লাস একটা, আমাদের ভারতীয় মানে ওয়ার্ল্ড ক্লাস। সচিন তেন্ডুলকরও কোনোদিন ভাবিনি, বা বিরাট কোহলি কোনোদিন ভাবিনি, যে টাটাও কোনোদিন ভাবিনি, বা আম্বানিও কোনোদিন ভাবিনি যে আমরা একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীর মধ্যে অন্যতম হব। তো পরিকল্পনা করে কিচ্ছু হয় না। আমি আমার জীবনেরও কথা যদি বলি, দেখবেন হঠাৎ হয়ে যায়। কোথা থেকে এসছে? যে আমরা এত অ্যাজাম্পশন করি, এত পরিকল্পনা করি, কোনো পরিকল্পনা কাজে আসে না। আমরা ছোটোবেলা থেকে ভাবি যে আমরা এই পড়াশোনা করবো, বা এই সেক্টরে কাজ করবো, এরকমভাবে বিজনেস করবো, এরকম বড় করবো, এরকম বিয়ে করবো, এরকম মানে আমার বাড়ির স্টেটাস হবে। কিচ্ছু হয় না আমাদের। কারুর মিলেছে ছোটোবেলা থেকে বলে আজকে যেখানে দাঁড়িয়েছে, কারুর কি মিলেছে? যদি মিলে থাকে হাত পোতা, মেলে না। আমি অনেক কিছু ভেবেছি ছোটো, কিচ্ছু মেলেনি। আমাদের না অ্যাডজাস্ট করে নিতে হয়, যে পরিস্থিতির সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। এই যে কারণ যে আমাদের মানসিক থেকেই আমাদের কিন্তু শারীরিক ভাবে রোগ হয়। প্রশ্ন করবেন? অরুণদার কি না অরুণদা কিছু বলবে না? আমার মেয়ের একটা কোশ্চেন ছিল যে পুজোর সময় বা নিরামিষ বলতে তো আমরা যে সমস্ত বুঝি আর কি, সেখানে পেঁয়াজ রসুনটা অ্যালাউ করা হয় না। এর সঠিক ব্যাখ্যা সবাই হাততালি দেবে, জোরে জোরে হাততালি। কি এত সুন্দর প্রশ্ন! আমি মানে এটাকে না আমি আমার ভল্টে রেখে দিয়েছি, যে আমি এটা কখনো উচিত জায়গা আমি এটাকে বের করেছি। আমি ওর সাথে আলোচনা করে, ও জানে সব কিছু। পেঁয়াজ রসুন মানে হেলথের দিক থেকে মানে
টপ মোস্ট 5টা যে আমরা যদি খাবারকে বেছে নিই, সেটা কিন্তু পেঁয়াজ রসুন আসে। পেঁয়াজ রসুন আদা নিম তুলসী এগুলো টপ লেভেলের এতেই আছে। এবার আমাদের বলে দেওয়া হয়েছে যে পেঁয়াজ রসুন খাবে না, আমিষ। হ্যাঁ, প্রথমেই বলেছি যে যেভাবে আমরা প্রথম কথা পেঁয়াজ খাই, ধরুন একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, দেখবেন বিহারিরা নন বেঙ্গলিরা পেঁয়াজ পাতে রাখবেই, মানে গরিব থেকে গরিবও পেঁয়াজ রাখে, ও কিন্তু গোটা পেঁয়াজ রাখে, ও কেটে কেটে রাখে না, দেখবেন আপনি গোটা পেঁয়াজ রাখে। পেঁয়াজ খাওয়া, সবাই শুনুন ভালো লাগে, পেঁয়াজ খাওয়ার মানে আদর্শ হচ্ছে পেঁয়াজটাকে কখনোই কাঁচি ছুরি দিয়ে বটি দিয়ে কাঁচি দিয়ে কাটতে নেই। পেঁয়াজের মধ্যে যখনই কোনো ধাতবের সংস্পর্শে আসে, এক্সেপশন প্লাটিনাম ছাড়া, প্লাটিনাম আমাদের কোনো ক্ষমতা আছে প্লাটিনাম দিয়ে পেঁয়াজ কাটবো, রুপোর গ্লাসেই খেতে পারি না, সেখানে প্লাটিনাম। তো প্লাটিনাম পেঁয়াজের মধ্যে যে মেন সব থেকে উপকারী যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে সালফার। আরেকবার নতুন করে শুরু করা যাবে, আমি ভিডিওটা করি, আপনি মেয়েকে দেখাবো। শুনে নিন না, মেয়েকে দেখাবে তো ভিডিও করছে। আমার কোথায় কি চওড়া করে নিন তাহলে, চওড়া করে আমাকে একটু জল দেন। পেঁয়াজ সব জায়গায় পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়েছে আমাদের, যেখানে আধ্যাত্মিক বা ধার্মিক লোকেরা সব বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে কোনো উত্তর নেই। উত্তর আছে শাস্ত্রে, যেটা আমি বুঝি না, আপনি বোঝেন না, যে বলেছে সব মুসুর ডালকে আমরা আমিষ বলে দিই। আমি পেঁয়াজ রসুনেই আসছি। রেডি তো দাদা? আরে ও বলার পরে প্রশ্নের উত্তরটা আমি দেবো। হ্যাঁ, পেঁয়াজের মধ্যে সালফার রয়েছে, যে সালফারের কাজটা হচ্ছে যে আমাদের বডির যে অর্গান রয়েছে শরীরের, সে অর্গানকে ডিটক্সিফিকেশন করা এবং অর্গান যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে তাপ বৃদ্ধি হয়ে যায়, সেই তাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এইটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ডিটক্সিফিকেশন করা আর বডিকে সবসময় ক্লিন রাখা। সেম সালফার আমাদের গঙ্গা জলেও রয়েছে, যে গঙ্গা জল সবসময় এই কারণে পবিত্র থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। আর গঙ্গার জলে কখনোই পচন ধরে না, কোনো দিনই পচন ধরে না গঙ্গার জল। তো পেঁয়াজে সালফার রয়েছে, কিন্তু পেঁয়াজটা যখন আমি কাটবো, সেই সালফারের গুণ আমার 75 to 80% আমার রিডিউস হয়ে গেল। আমি সেই গুণটাই পাবো। আমরা বাড়িতেই কেচে কেচে কুচি কুচি করে দিই। এবার সেই পেঁয়াজটা যদি আমি আমার মাংসের মধ্যে দিই, আমি যে মাছ হোক ডিম হোক হোক, সেটা আরো দুর্বার হয়ে গেল, মানে গেল তো গেল, আরো গেল, তাকে হজম করতে শরীরকে আরো অনেক কষ্ট করতে, বের করতে কষ্ট, গরম হয়ে যায়, গরম ও নষ্ট। সেম কেস রসুনের ক্ষেত্রে। রসুনকে আপনি কাঁচা খান, আপনি যেটা বললাম, প্রেশারের কথা, হার্টকে সুস্থ রাখা, লিভারকে সুস্থ রাখা, রক্তের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল হয়ে গেছে, ব্লকেজ হয়ে গেছে, সেক্ষেত্রেও যদি আমরা কাঁচা রসুন 1 কোয়া বা 1 পিস যদি ডেলি খাই গরম ভাতের সাথে, কিন্তু ওটাকে কোনোভাবে ভাজাভুজি না করে, তাহলে কিন্তু ওটা কাজ দেবে। এবার এটাকে আরও যদি বৃদ্ধি করে, মানে রসুনের যদি গুণগতটাকে আমার বৃদ্ধি করতে হয়, সেখানে আমি ঘিয়ের সাথে ভেজে দেবো। আয়ুর্বেদে মানে রসুনের প্রয়োগ অত্যন্ত উচ্চতর অবস্থায় রয়েছে। হ্যাঁ, ব্রাহ্মী শাককে রসুনের সাথে যদি পিওর ঘিয়ে, তেলে না, পিওর ঘিয়েতে যদি আমরা ভাজি, হালকা অল্প আছে, সেটা কিন্তু তার গুণ, আপনার ব্রাহ্মী শাকের গুণ অনেক 25% বাড়িয়ে দিচ্ছে। রসুনের কিন্তু 20% বাড়িয়ে দিচ্ছে। ঘি হচ্ছে অমৃত। আমাকে ওটা বলতে গেলে আবার অন্য টপিকে চলে ঘি নিয়ে যদি কথা বলতে হয়, আমি ওই জন্য ঠিক করেছি যখন আমি পুজো বিজ্ঞান ইত্যাদি করবো, তখন আমি রান্নায় পেঁয়াজ দিলে তাহলে গোটা পেঁয়াজ দিতে হবে না। রান্নাতে পেঁয়াজ কাঁচাই খাওয়া যায়, যদি আমাকে পেঁয়াজের গুণটাকে নিতে হবে। দেখবে আমি ওই জন্য আগেই বললাম, ওটাকে এমনি করে থেতো করে বা এরকম পাথর যদি থাকে, সিলের পাথর থেতো করে, বাট কোনো মেটাল দেওয়া আছে। সেম যখন আমি রসুনকে যখনই আমি আমিষের সাথে দিচ্ছি, বিশেষ করে মাংসে, সে গুরুপাক হয়ে যাচ্ছে, সে আর হজম হয় না। ওই জন্য দেখবেন মাংস খাওয়ার পরে দেখবেন হজম হতে চায় 8 ঘন্টা 10 ঘন্টা যত বয়স বাড়ে। কিন্তু আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, আপনি পেঁয়াজ রসুন ছাড়া মাংস তৈরি করুন, সুপাচ্য এবং তাড়াতাড়ি হজম।
মেটাল মেটাল সেই পেঁয়াজ কারণে রসুন মাংসে আমিষে দেওয়া যাবে না, মানে যাবে না, মানে এতে কোনো এক্সকিউজ নেই। না, পুজোতে দেওয়া হয় না কোনো শীত করছে। কোনটা? এটা একটা নিজের মান্যতা, এর সাথে কোনো বিজ্ঞান নেই। এই যে বিজ্ঞানটা যেটা বললাম, যারা করেছিল ওরা অবশ্যই ডেসক্রাইব করেছিল, নাহলে আমি জানতে পারতাম না। কিন্তু কালের ক্রমে আসল বিজ্ঞানটা আমরা ভুলে গেছি। আমরা শুধু বলেছি ভাই পেঁয়াজ রসুন আমি খাবোই না, মানে বাদই দিয়ে দিয়েছি। তার যে তাহলে কি সেই কারণেই অনেক সময় দেখা যায় বিভিন্ন পুজোতেও মাংস দেওয়া হয়, কিন্তু সেটা পেঁয়াজ রসুন ছাড়া এই যে তারা অনুকূল আছে বা বিভিন্ন যে আমি দেখেছি দক্ষিণ 24 পরগনা মানে আপনাদের যে শিয়ালদা লাইনের যে যত গুরুজি মহারাজ আছেন ওনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে তারা মাংস রাখতে, পেঁয়াজ রসুন বাদ। সজলদা যদি এবার একটু বলেন। আচ্ছা আমি দুটো বিষয় নিয়ে আপনি বলবো না? হ্যাঁ, কেন বলবেন না? না, না। আরে আচ্ছা, এক নম্বর হচ্ছে যে এই যে রগের সাথে শরীরের রোগের যে একটা সম্পর্ক বলছিল না, এটা অ্যাকচুয়ালি কতগুলো হরমোন আছে আমাদের শরীরে। এই টোটাল সমস্ত হরমোনগুলো আমাদের থট প্রসেসের সাথে রিলেটেড। যেমন আমি একটা এক্সাম্পল দেই, যে এই যে টেনশন হলে ঘাম বেরোয়, এমনি একটা লোক দেখবে দৌড়ে যেতে পারে না, হঠাৎ একটা কুকুর তাড়া করলো, বা যদি একটা বোম পড়ে ছুটে স্প্রিন্টার হয়ে যাবে, সে অনেক বেশি শক্তি পেয়ে যায়। কি করে বেরোবে? সে হাঁটতে গেলে তার হাঁটু ব্যথা, হঠাৎ একটা কিছু ঘটনা ঘটলো, সে অনেক জোরে দৌড়ে ফেললো। আমাদের শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেখান থেকে অ্যাডিনোকর্টিকোট্রফিক বলে একটা হরমোন বেরোয়। এই হরমোনটাকে বলা হয় সবসময় আপদকালীন হরমোন, যেটা আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি করে দেয়, যে এক্সাইটমেন্টটাতে আমরা সাময়িকভাবে অনেক এনার্জি গেইন করে ফেলতে পারি। আবার সেরোটোনিন বলে একটা হরমোন আছে, যেটা আমার মাইন্ড প্রসেসকে সবসময় কন্ট্রোল করে। কিছু কিছু লোক হঠাৎ সামান্য কারণে খুব রেগে যায়, অ্যাংজাইটি হয়, টেনশন হয়, সন্দেহ প্রবণ হয়, সেটা হচ্ছে ডিফারেন্স লেভেল অফ সেরোটোনিন হরমোন। আবার আমাদের এখানে আছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় সেন্ট্রাল গ্ল্যান্ড অফ অল এন্ডোক্রিন গ্ল্যান্ড। এখান থেকে কতগুলো হরমোন বেরোয়, যে হরমোন আমাদের সমস্ত হরমোনগুলোকে আবার কন্ট্রোল করে। আবার এটা টোটালি মাইন্ড প্রসেসের উপর নির্ভর করে। ফলে এই মাইন্ড প্রসেস যাই হোক না কেন, তার উপরে ডিপেন্ড করে সমস্ত অর্গানগুলো হরমোন সিক্রিয়েশন হয়। আর হরমোনগুলোই আমাদের শরীরের উপর নানা রকম প্রক্রিয়া সৃষ্টি করে। আমাদের গোনাডোট্রপিক হরমোন, সেক্স হরমোন কি করে, কিছু ছবি, কিছু ভাবনা আমাদের কি করে, আমরা দেখি তো চোখ দিয়ে, শুনি তো কান দিয়ে, কিন্তু আমাদের মাইন্ড প্রসেসে গিয়ে কাজ করে। কোথায় করে? পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ড সঙ্গে সঙ্গে গোনাডোট্রপিক হরমোন মানে গোনাডসকে কন্ট্রোল করে। সেখান থেকে কিন্তু কিছু হরমোন সঙ্গে সঙ্গে সিক্রিয়েশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা সেক্স আর্জ তৈরি হয়ে গেল। সো এভরিথিং is related with the endocrine glands, and endocrine glandটা কি করছে, যে টোটালি থট প্রসেসের সাথে endocrine gland রিলেটেড। আর endocrine gland থেকে কতগুলো হরমোন সিক্রিয়েশন হয়, যেই হরমোন সমস্ত বডি প্রসেসকে কন্ট্রোল করে। এর অ্যাবনর্মালিটির উপর আমাদের বিহেভিয়ারাল ডিফারেন্স হয়, এর অ্যাবনর্মালিটির মধ্যে আমাদের ফিজিক্যাল নানান রকম ডিজিজের তৈরি হয়। এটাই হচ্ছে মূল ব্যাপার। আমি খুব সংক্ষেপে বললাম, এটা এত সহজ নয়, অনেক ডিটেইলস ব্যাপার আছে, কিন্তু এটা বেসিক ব্যাপার। এটা পুরো এন্ডোক্রিন সাবজেক্ট আছে এটা নিয়ে। আর সেকেন্ড যেটা সুমন যে প্রশ্নটা করেছে, সেটা আমি বলি, অ্যাকচুয়ালি আমাদের বৈদিক যুগে সমস্ত সভ্যতাটাকে তিন রকমের ভাগ করা হয়েছে। একটা সাত্ত্বিক, একটা তামসিক, আর একটা রাজসিক। জীবন চর্চা, খাদ্য চর্চা, মানে ফুড হ্যাবিট, এভরিথিং এই তিনটে পদ্ধতির উপর নির্ভর করে। কিরকম ভাবে? যিনি সাত্ত্বিক কারা, যারা জ্ঞান চর্চা করে, ঈশ্বরের চর্চা করে, তাদের হতে হবে একেবারে শান্ত, স্নিগ্ধ, তাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকবে না, কোনো রকমের কোনো কিছুর প্রতি আবেগ থাকবে না, উচ্ছ্বাস থাকবে না, লোভ থাকবে না। সে ঈশ্বরকে চিন্তা করবে আর জ্ঞানের চর্চা করবে। সুতরাং তার খাবার হবে এমন যে খাবার শরীরের মধ্যে ন্যূনতম কোনো উত্তেজনা সৃষ্টি করতে না পারে। এই খাবারটাকে বলা হয় সাত্ত্বিক খাবার। এর মধ্যে রাজসিক কারা, যারা যুদ্ধ বিগ্রহ করে, যারা রাজ্য পরিচালনা করে, তারা হবে মাসল, তারা হবে ক্ষত্রিয়, তারা অনেক শক্তিশালী হবে। তারা কি খাবে? তারা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে। কেননা তারা তো যুদ্ধবীর, তাদের শক্তি অনেক বেশি থাকতে হবে, অনেক লড়াই করে তাদের ক্ষমতা থাকতে হবে। এই জন্য
যারা সাত্ত্বিক জীবন যাপন করে তাদের খাবার অত্যন্ত সিলেক্টেড খাবার। আমরা বলি যে পশু খাবার আমরা খাবো না, ওটা নিরামিষ। অ্যাকচুয়ালি নিরামিষ খাবারগুলো হচ্ছে সাত্ত্বিক খাবার। তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন আসে যে আমরা একটা ভাগ করে দিয়েছি যে পশু থেকে যে খাবারগুলো পায় সেটা নিরামিষ, আর প্রাণী থেকে যে খাবারগুলো পাই সেগুলো আমিষ। কিন্তু না, বিষয়টা তা নয়। কোন খাবারের মধ্যে প্রোটিন কন্টেন্ট বেশি আছে, কারণ প্রোটিন আমাদের শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। আরো কিছু কিছু খাবার যে শুধু প্রোটিন নয়, সেই খাবারগুলো সাত্ত্বিক লোক কখনো খাবে না, কেননা তার মধ্যে সেই উত্তেজনাটা সৃষ্টি করবে, লোভ তৈরি করবে, আকাঙ্ক্ষা তৈরি করবে, কাম তৈরি করবে। এই খাবারগুলো তারা কখনোই খাবে না। তাদের জীবন চর্চাটাই হবে একটা অন্য রকমের জীবন চর্চা। সারা জীবনটাই তার একটা কি বলবো, একটা মানে বলা যেতে পারে যে একটা ধ্যানের মধ্যে যে চলবে, মানে একটা ডিভোশনের মধ্যে তার জীবন চর্চাটা চলবে। তার সারা জীবনে খাদ্য চর্চাটা তেমনই হতে হবে যে খাদ্য তার মধ্যে কোনো রকমের কোনো লোভ আবার আকাঙ্ক্ষা কিচ্ছু তৈরি করবে না। পেঁয়াজ সেটা গাছের থেকে হলেও তার মধ্যে পেঁয়াজ একটা উত্তেজক খাবার, রসুন একটা উত্তেজক খাবার, তাই ওটা গাছের হওয়া সত্ত্বেও সেটা এক্সক্লুডেড হয়ে গেছে। আবার দুধ যেটা প্রাণীজ প্রোটিন, কিন্তু প্রাণীর সমস্ত প্রোটিনের মধ্যেই শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এক্সেপ্ট দুধ। কারণ দুধকে বলা হয় যে সে সব রকম, মানে এটাকে বলা হয় সুষম খাদ্য। একটা শিশু দুধ খেয়েই বড় হয়, ফলে দুধকে কিন্তু নিরামিষ খাবারের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। আর পেঁয়াজ মানে উদ্ভিদ জাতীয় খাবার হওয়া সত্ত্বেও, মানে প্রাণীজ খাবার হওয়া সত্ত্বেও ওটা এক্সক্লুডেড হয়ে গেছে। যেমন মুসুরির ডাল একটা হাই প্রোটিন খাবার, যাদের ইউরিক অ্যাসিড আছে বলে মুসুরির ডাল খাবে না, কেননা ইউরিক অ্যাসিড বাড়ে প্রোটিনে। মুসুরির ডাল কেন খায় না নিরামিষাশীরা? কেন মুসুরির ডালের মধ্যে প্রোটিন আছে। প্রোটিন জাতীয় খাবার কখনোই সাত্ত্বিক খাবার নয়, ওটার ওই জন্য ওটাকে নিরামিষ ধরা হয় না। রাজসিক খাবার, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি কারা খাবে না? যারা রাজসিক লোক তারা এই খাবারটা খাবে। তারা সব খাবারই খেতে পারে, বিশেষ করে যে খাবারের তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করবে। যুদ্ধ বিগ্রহ করতে হবে তো তাদের মাসল অনেক বেশি হবে, প্রোটিন তো মাস ফরমেশন করে। আর যারা তামসিক তারা নর্মালি নিম্ন বর্গীয় মানুষ, যারা বৈশ্য শূদ্র, এরা সব রকম খাবারই খেতে পারে। তাদের তামসিক রাজসিক মানে সাত্ত্বিক সব খাবারই তাদের জন্য মানে অ্যাভেলেবেল। মানে অ্যাভেলেবেল না বলবো, সেটা অ্যালাউবেল। এই জন্য সাত্ত্বিক খাবারকেই আমরা নিরামিষ খাবার বলি, বাকি খাবারগুলোকে আমরা আমিষ খাবার বলি। এটা একটা মূল লজিক। আমাদের বৈদিক যুগে এইভাবে ডিসক্রিমিনেশনটা করা হয়েছে। যেটা আপনি মানবেন সেটাই আপনার। আপনি খাই, আপনি যদি মনে করেন সাত্ত্বিক জীবন যাপন করবো, না না সবই খাই তো না, মাছ তার মানে আপনি মানে কিছু কিছু খাবার আছে একেবারে তামসিক, হয়তো কখনো কখনো তামসিক খাবারও খাচ্ছেন, সাত্ত্বিক খাবারও খাচ্ছেন, মানে আপনারা সবই খাচ্ছেন। অর্থাৎ এটাকে বলা হয়, একটা হচ্ছে কার্নিভোরাস যারা মাংস খায় শুধু, একটা হচ্ছে হার্বিভোরাস যারা শুধু ভেজিটেরিয়ান, আর আরেক কাছে অমনিভোরাস যে সব খায়। হিউম্যান বিং হচ্ছে অমনিভোরাস, তারা সব অবশ্যই যাদের মধ্যে তামসিক ভাবটা বেশি থাকে সে তামসিক খাবারকে বেশি প্রেফার করে। আবার এই পরিবর্তনটা হয় জীবনের একটা সময়, দেখবেন সে খুব তামসিক, মানে সে সবকিছু আছে, সবই তো মনের সাথে যুক্ত। আস্তে 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 সে সাত্ত্বিক জীবন চর্চার মধ্যে চলে যাবে, আমি আর মাংস খাবো, আমার ভালো লাগছে না এখন মাংস খেতে, আমি নিরামিষ খাবো। নিজের মধ্য থেকে আর্টস তৈরি হয়ে যায়, তার মানে অর্থাৎ সে সাত্ত্বিক জীবন দিকে অগ্রসর হচ্ছে। তার মানে বৈদিক যুগে যুগ থেকেই ভীষণ সায়েন্টিফিক বৈদিক যুগ। হ্যাঁ, কারণ সেই সময়ের থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্ত ধরনের অভ্যাসকে খেয়াল রাখার জন্য এই বৈদিক যুগের মতো বিজ্ঞান পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। যদি বলো একদিন আমি এই নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, কার্তিক বল, আপনাকে কন্টিনিউশনটা দিয়ে নিরামিষ খাওয়া যাবে না, ওটা কোনো আমি অনেককে জিজ্ঞেস করি, বলতে পারছি না, ভিডিও করা নেই। তামসিক এর মধ্যে ঠাকুর দেবতার কোনো সম্পর্ক, ওটা যে আপনার শরীরে কি এফেক্ট করবে ওটাই আসল। তামসিক
খাদ্য যেগুলো মানে তামসিক, রাজসিক এবং সাত্বিক সাত্বিক সাত্বিক, তামসিক, রাজসিক, এই যেমন তিনটে স্তর খাদ্যের তামসিক গুণ কাটবো না সবকিছু জীবন চর্চাতেও তাই জীবন চর্চাতে এটা বৈদিক যুগে সেরকম ভাবে তিনটে গুণের সাথে একই ক্রিয়া করে। হ্যাঁ। সেটা হচ্ছে সতগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ অবশ্যই তাই তো অর্থনীতি রিলেটেড নাও এবং না ডিপ ব্রেক তো ওই অনুযায়ী তাদের কর্ম রিলেটেড। যিনি সাত্বিক খাবার খায় তারা পুজো অর্চনা করে, জ্ঞান চর্চা করে। যারা তামসিক খাবার খায় তারা কঠিন কাজ, সমস্ত রকম কাজ করে। যারা রাজসিক খাবার খায় তারা ক্ষত্রিয়, রাজ্য পরিচালনা করে, তাদের যুদ্ধ বিগ্রহ চাই, শক্তিদের শরীরে শক্তি চাই। সবটাই বিজ্ঞান, এখানে কোনো রকমের গল্প কিছু নেই। আচ্ছা প্র্যাকটিক্যাল কি হবে? তাহলে আগে থিওরিটা বলে নিই। হ্যাঁ আমি এখানে কিছু কার্তিকদা এই পেঁয়াজ তাহলে পাথরের যে আমল দিচ্ছে আছে তাতে পেটে কোনো খেলো দরকার নেই, হাত দিয়ে মেরে দেবো, এমনি দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে নেবো যদি খাবারে। ঠিক আছে, ভালো মানে knowledge এইবার আমি ডালের কথা যখন আসলো, হ্যাঁ আপনারা সবাই এসছেন, খুব ভালো লাগলো। যার প্রশ্ন করছে মানে জীবিত লোক, বেঁচে আছে লোক। অনেক জায়গায় কেউ প্রশ্ন করে না, জিজ্ঞাসা চুপচাপ করে বসে থাকে। আর আমি যদি প্রশ্ন করি বোকা হয়ে যাবো। না, এটা তো নলেজ গেইন হলো। কি বলছেন, আমরা জানি না অনেক জিনিস জানার জন্যই তো সজল দা এই ব্যবস্থা করেছে, আমি কিছু করিনি। যা দাদা আমরা এটা প্রতি মাসে করবো। ওইগুলো একটু বলবেন তো। তোমার সম্পর্কে তুমি এত বিজ্ঞাপন করে ফেলেছে, ভোলা এখন কঠিন। আচ্ছা